সাথী সভাপতি, উপস্থিত বয়োজ্যেষ্ঠ প্রবীণ ব্যক্তিবর্গ, মায়েরা, বোনেরা এবং বন্ধুরা, আমরা কেন এখানে সভা করছি এতক্ষণ ধরে আপনারা শুনছেন। 26 তারিখ নভেম্বর গোটা দেশে সমস্ত কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন তারা ধর্মঘট করেছে। এই ধর্মঘটকে 275টা কৃষক সংগঠন সমর্থন করে ওই দিন গ্রামীণ ভারত বন্ধ এবং 27 তারিখ দিল্লি ঘেরাও অভিযান আহ্বান করেছে। একইভাবে কর্মচারীদের বিভিন্ন সংগঠন, যুব, ছাত্র, মাস্টারমশাই, মহিলা, নানান সংগঠন তারা এই ধর্মঘটে যোগ দেবেন বলে ইতিমধ্যে জানিয়েছে। এখন কেন এই ধর্মঘট করতে আমরা বাধ্য হচ্ছি? দেখছেন আপনারা এমনিতেই খুব কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা চলছি, ওটা পৃথিবী চলছে। আমাদের দেশে প্রায় 1 কোটি লোক সব মিলিয়ে সংখ্যায়িত, এই সংখ্যায় আর কিছুদিনের মধ্যে আমরা পৌঁছে যাব। গোটা দেশের অর্থনীতি স্তব্ধ। একেবারে মার্চ মাসের 24 তারিখ যেদিন দেশের প্রধানমন্ত্রী লকডাউন ঘোষণা করলেন, 4 ঘন্টার নোটিশে কেন করলেন অপরিকল্পিত তার কোনো উত্তর নেই। 4 ঘন্টার নোটিশে কেন করতে হলো তার কোনো উত্তর প্রধানমন্ত্রী দেননি। 18 কোটি লোক তখন নিজের বাড়ির বাইরে, কেউ কাজে, কেউ চিকিৎসার জন্য, কেউ আত্মীয় স্বজনের বাড়ি, কেউ পড়তে, নানান জায়গায় মানুষ ছড়িয়ে ছিটিয়ে আছে। এইরকম প্রায় 18 কোটি মানুষ। তারা ফিরবেন কিভাবে? তারা থাকবেন কোথায়? তারা খাবেন কি? কোন উত্তর সরকারের কাছে নেই। বলতে হবে তো সরকারের কাজ কি? আমরা যখন বললাম যে মানুষগুলোকে অন্তত ফেরোবার ব্যবস্থা করুন, আর যতদিন না ব্যবস্থা করতে পারছেন এই মানুষগুলো থাকা খাওয়ার কিছু দায়িত্ব তো আপনারা সরকার নেবেন। কোনো কথা প্রধানমন্ত্রী বললেন না। একদিন এসে বললেন সবাই 65 ঘন্টা বাজাও, আবার 1 সপ্তাহ বাদে এসে বললেন সবাই হাতে হ্যারিকেন ধরো। এটা কি সরকারের কাজ? দেশের লোকের হাতে হ্যারিকেন ধরানো কোন সরকারের কাজ হতে পারে? এটা আমাদের দেশের সমস্যাটা, একদিকে সংক্রমণ, আর একদিকে অর্থনৈতিক আক্রমণ। মানুষ কি করবে? এই যে শুনছিলেন আপনারা, আমাদের দেশে সব মিলিয়ে 23 কোটি মানুষ তারা কাজ হারাবে। কি হবে এই মানুষের? পৃথিবীর অনেক দেশ আছে যাদের জনসংখ্যাই 23 কোটি না। এই যে 23 কোটি মানুষ কাজ হারালেন, তারা খাবেন কি? সংসারগুলো চলবে কি করে? সরকার ছাড়া কে ভাববে এটা? এটাই তো সরকারের কাজ। এটা নিয়ে তো মন্ত্রিসভাকে আলোচনা করতে হবে। আমরা বললাম আমাদের দেশে এইরকম 15-17 কোটি পরিবার আছে। দৈনিক রোজগার করে দিনে যা পান তাই দিয়ে রাতের বেলায় খাবার কিনে আনে। এই সংখ্যাটা আমাদের দেশে প্রায় 75-80 কোটি। 15-17 কোটি পরিবার। এই 15-17 কোটি পরিবার তাদেরকে অন্তত আপনারা 10 কেজি করে খাদ্যশস্য, চাল, গম, ডাল, অসুবিধা নেই। আমাদের দেশে কি খাদ্যশস্যের অভাব হয়েছে? 2019 সালে সরকারি হিসেব দিচ্ছে আমাদের দেশে সব মিলিয়ে প্রায় 3 লক্ষ মেট্রিক টন খাবার তৈরি হয়েছে। আর আমাদের দেশের মানুষ বছরে খায় 1 লক্ষ মেট্রিক টন। অর্থাৎ 2022 সাল পর্যন্ত আমাদের দেশে খাদ্যশস্য মজুদ আছে। তাহলে তো কোনো অসুবিধা নেই। 10 কেজি করে চাল অথবা গম আর একটু ডাল দিতে 1 মাস ধরে ডাল বাহানা করবে। আর আমরা বললাম গোটা দেশের অর্থনীতি তো স্তব্ধ। 75 দিন ধরে কল কারখানা, যানবাহন, অফিস আদালত সব বন্ধ, মানুষের রোজগার বন্ধ। এই অবস্থায় সরকার কি করবে? মানুষের হাতে কিছু অর্থ যদি না জোগান দেয়, এই মানুষগুলো মরবে আর গোটা অর্থনীতিটা স্তব্ধ হয়ে যাবে। এই কাজ আপনারা অন্তত করুন। 7,500 টাকা করে মাসে অন্তত দিন। এটি খুব কঠিন কাজ।
এটি অবাস্তব কোন প্রস্তাব। এত প্রখ্যাত অর্থনীতিবিদ প্রভাত পট্টনায়ক অঙ্ক কষে দেখিয়ে দিয়েছে, আমাদের দেশের যারা সুপার রিচ, এইরকম 1000 পরিবার, তারা নিজেদের মধ্যে যা সম্পদ কেনা বেচা করে তাদের আয়ের উপর দরকার নেই। যে সম্পদ কেনা বেচা করে তার উপর 2% ট্যাক্স বসালে 10 লক্ষ কোটি টাকা এক বছরে সরকার রোজগার করতে পারে। 1000 লোকের উপর সম্পদ কেনা বেচার উপর 2% ট্যাক্স বসানোটা সোজা, নাকি আমাদের দেশে 130 কোটি মানুষের অর্থনীতিকে স্তব্ধ করে দেওয়াটা ঠিক কাজ? কোনটা উচিত কাজ সরকার? আপনি কোন পার্টি করেন ভুলে যান। সমস্যাটা তো দেশে। সমস্যা যদি দেশের হয়, আপনি বিজেপি করলেও সমস্যায় করবেন, আপনি সিপিআইএম করলেও সমস্যায় করবেন, কংগ্রেস করলেও করবেন, তৃণমূল করলেও হবে, কোন রাজনীতি না করলেও আপনি সমস্যায় করবেন। কোনটা উচিত কাজ সরকারের পক্ষে? দিলেন না এখনো পর্যন্ত। একটি শুধু আমরা বামপন্থীরা বলেছিলাম, নোবেল জিতেছে অভিজিৎ বিনায়ক একই কথা বললেন, অমর্ত্য সেন একই কথা বললেন, রিজার্ভ ব্যাংকের 3 জন প্রাক্তন গভর্নর বারবার করে বললেন সরকার, মানুষের হাতে যদি আপনারা টাকা না দেন তাহলে অর্থনীতি স্তব্ধ হয়ে যাবে। তা সত্ত্বেও ওরা শুনলেন না। মন্ত্রিসভার কাছে যখন প্রশ্ন, আমার দেশের এই 15-17 কোটি মানুষ, এদের কাছে টাকা পৌঁছে 15-17 কোটি পরিবার অর্থাৎ 75-80 কোটি মানুষকে বাঁচাবে, তার পরিকল্পনা করবে, নাকি আমাদের দেশে সুপার রিচ অতি ধনী যারা আছে তাদের সম্পদ বাড়ানোর জন্য মন্ত্রিসভা সিদ্ধান্ত নেবে? নরেন্দ্র মোদী টাকা দিয়ে কলকারখানাও খোলা রাখতে পারবে না, ব্যাচবার চলবে, তাহলে কিনবে টাকা, কিনবে তো মানুষ, তাকে তো বলে বাজার। বাজার মানে তো আর গাঙ্গুলি বাজার কি রামপুর কি বাগানি বাজার না, বাজার মানে পয়সা হাতে মানুষ। মানুষের হাতে যদি পয়সা না থাকে কিনবে কে? এই জন্যে বারে বারে আমরা বলেছিলাম মানুষের কাছে পয়সা নেই। আরে এত উন্নত অর্থনীতির দেশ কানাডা, তারা পর্যন্ত মানুষের হাতে ক্যাশ ট্রান্সফার করলো, মানুষকে অর্থ দিল যাতে অর্থনীতি স্তব্ধ না হয়ে যায়। 20 লক্ষ কোটি টাকার প্যাকেজে শিল্পপতিদের অনেক ছাড়, কিন্তু আমার দেশের মানুষ তার খাওয়া পড়ার জন্য কোনো অর্থ বরাদ্দ নেই। ফলটা আমার এখন হচ্ছে, একটু গত 3 মাসে দেখলেন 24% দেশের উৎপাদন কমে গেল। কমবে না? মানুষ যদি না কিনতে পারে, কেনা বেচা যদি বন্ধ হয়ে যায়, তাহলে কারখানায় কখনো উৎপাদন হয়, পরিষেবা ক্ষেত্রে কখনো কাজ চালু থাকে? থাকবে না। এই জন্য কত কারখানা বন্ধ হয়ে গেল, কত অফিস আদালত বন্ধ হয়ে গেল, মানুষ কাজ হারালো, আবার গরিবের সংখ্যা বাড়লো, আবার কেন্দ্র লোকের সংখ্যা কমলো, আবার অর্থনীতি তলার দিকে গেল। এই ত্রৈমাসিকে তো এখনো পর্যন্ত 10% বেশি আমরা দেখছি উৎপাদন কমেছে, অর্থাৎ 24% আগের 3 মাসে কমেছিল, তার উপর আবার এখন নতুন করে 10% কমেছে। কোথায় যাব? কোথায় যাবে দেশের অর্থনীতি? বাঁচাবার রাস্তা কি? দ্বিতীয় কোন বিকল্প রাস্তা আছে? মানুষ যখন অসহায় তখন মানুষ সরকারকে পাশে পেতে চায়। আপনি মানুষের পাশে না দাঁড়িয়ে আদানি আম্বানির পাশে দাঁড়ালেন। আস্তে আস্তে 116 খানা রেলগাড়ি বেঁচে দিয়ে দেশের কি লাভ হলো? কি লাভ হলো? কার লাভ? 116টা রেলগাড়ি বেঁচে দিয়েছে। এবার আপনি শিয়ালদা স্টেশনে গিয়ে অ্যানাউন্সমেন্ট শুনবেন, রাত্রে 10টা বেজে 10 মিনিটে নিউ জলপাইগুড়ি যাওয়ার জন্য আম্বানি এক্সপ্রেস প্ল্যাটফর্ম নাম্বার 10 থেকে ছাড়বে। তো এতে কার লাভ? এর মধ্যে 5 টাকার প্ল্যাটফর্ম টিকিট 50 টাকা হয়েছে। ওই ট্রেনের ভাড়া যখন 10 গুণ বাড়বেও কেউ উঠতে পারবে না। কার লাভ? কয়লা খনি বেঁচে দিলে কার লাভ? অনেকে হয়তো ভাবতে পারেন আমি তো কয়লা দিয়ে রান্না করি না, কিন্তু কয়লাই হচ্ছে আমাদের দেশে বিদ্যুৎ তৈরির ক্ষেত্রে এখনো মূল জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়। কয়লার দাম বাড়লে বিদ্যুতের দাম বাড়ে, আর বিদ্যুতের দাম যদি বাড়ে সব জিনিসের দাম বাড়ে। যা আপনি ব্যবহার করেন সবই বিদ্যুতের কলকারখানা চলে, ফলে বিদ্যুতের দাম বাড়লে সব জিনিসের দাম বেড়ে যাবে। কিসের জন্য ওই কয়লা খনি আদানি আম্বানি কি বড় কোম্পানির হাতে তুলে দেওয়ার কারণটা বলতে হবে তো কি যুক্তিসঙ্গত ব্যাখ্যা? ব্যাংক বিমা বেচে দাও, তেলের কোম্পানি বেচে দাও, তাতে আদানি আম্বানির লাভ হতে পারে, দেশের মানুষের কি লাভ? কোন লাভ আছে? মানুষ যখন অসহায়
মানুষ যখন চাইছে সরকার মানুষের পাশে দাঁড়ায়, একটু খাওয়া, একটু টাকা পয়সা, তাহলে এই অর্থনীতিটাও ঘোরে, আর এই ৮০-৮৮ কোটি লোক তারাও বেঁচে করতে থাকতে পারে। সেই রাস্তায় উনি হাঁটবেন না। এই যা আইন করলেন দেখলেন আপনারা, 3 আইন কৃষি নিয়ে করলেন, তার মধ্যে 2টো নতুন আইন আর একটা 1955 সালের আইন, অত্যাবশ্যকীয় পণ্য আইন, স্বাধীনতার পর তৈরি হয়েছিল। কালোবাজারি, ভাটকা কারবার আমাদের দেশে আটকা আছে। এই আইনে আগে ছিল জানেন আপনারা, কেউ যদি কালোবাজারি, মজুতদারি, ভাটকা কারবারি করে আর ধরা পড়ে, তাহলে 10 লক্ষ টাকা জরিমানা, 10 বছর জেল হতে পারে। দুটোই হতে পারে, আবার দুটো মিলেমিশেও হতে পারে। 1998 সালে যখন অটল বিহারী বাজপেয়ী প্রথম ক্ষমতায় আসলেন, এসে ওই মজুতদারদের জন্য 2 চোখ দিয়ে জল করালো। তখন ওর সঙ্গে মন্ত্রী ছিলেন আজকে আমাদের যিনি রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি দিল্লিতে ক্যাবিনেট মিনিস্টার। ওই ক্যাবিনেট সিদ্ধান্ত করল এত কড়া সাজা মজুতদারদের, কালোবাজারিদের দেওয়া যাবে না। সেই জন্য সাজা কমিয়ে তারা বললেন 3 মাস জেল অথবা 10,000 টাকা জরিমানা দিলেই হবে। অর্থাৎ কেউ কালোবাজারি, মজুতদারি, ভাটকা কারবারি করে যদি ধরা পড়ে, 10,000 টাকা সরকারকে জরিমানা দিয়ে দাও, আবার বেরিয়ে এসে কোটি কোটি টাকা মুনাফা করো কালোবাজারি চালিয়ে। কি বার্তা গেছিল সেদিনকে? গোটা দেশের কালোবাজার কারবার যারা করে তারা বুঝেছিল আমার সরকার এসেছে। মনে আছে আপনাদের, প্রথম 98 সালে পেঁয়াজের দাম 100 টাকা ছিল, আর ওই পেঁয়াজের ছাড়ে সেই দিনকে দিল্লিতে রাজ্য বিধানসভার নির্বাচনে বিজেপি পরাস্ত হয়েছে। এখন ওই আইনটাকে বাতিল করেছে। বাতিল করার ফল তো 20 সেপ্টেম্বর রায়ের জোরে বিল পাস করা যাবে। এখানে তো তৃণমূল কর্পোরেশন নির্বাচনে আপনাকে ভোট দিতে দেয় না, পঞ্চায়েত নির্বাচনে বিরোধীদের দাঁড়াতে দেয় না। মানুষের ভোটের অধিকার এখানে তৃণমূল রাখবে, আর দিল্লিতে বিজেপি তারা এমপিদেরও ভোট দিতে দেয় না। এমপিদেরও ভোটের অধিকার নেই। এখানে যেমন তৃণমূল বলে আমাকে ভোট না দিলে তুমি ভোট দিতে পারবে না, আমার পার্টি হয়ে না দাঁড়ালে তুমি ভোটে দাঁড়াতে পারবে না, তেমনি দিল্লিতে ওদের ফরমান হচ্ছে এই আইনের পক্ষে তুমি যদি ভোট না দাও তুমি পার্লামেন্টে থাকতে পারবে না, 5 সাল থেকে চ্যাংদোলা করে বার করে দিবে। আরে পার্লামেন্টের আইন আছে, একজন সাংসদ যদি বলে আমি ভোট চাই, স্পিকার বাধ্য ভোট দিতে। কারণ তো তাই শুনলেন না, গাড়ি চড়ে পাস করলেন, কি লাভ হলো? কার লাভ হলো? অত্যাবশ্যকীয় পণ্য তালিকা থেকে সব বাদ চলে যাবে। 20 তারিখে গাড়ি চড়ে আইন পাস, 26 তারিখে রাষ্ট্রপতি সই দিলেন, আর 1 অক্টোবর থেকে পেঁয়াজের দাম চড়তে শুরু করলো। অর্থাৎ মজুতদার, ভাটকা কারবারি তারা বুঝিও এখন সরকারটাই আমার, যত ইচ্ছে তুমি ভাটকা কারবার চালাও, কেউ তোমাকে আটকাবে না। আমাদের পেঁয়াজের দাম 80 টাকা ছিল, 90 টাকা ছিল, 100 টাকা ছিল। যা ওখানে হচ্ছে একই অপরাধ তৃণমূল করছে। ওরা ডিপিসি আইনের বিরোধিতা করছে। যে আইন 2020 সালে 20 সেপ্টেম্বর নরেন্দ্র মোদী সরকার পাস করেছে, এই আইন তো 2014 সালে ওরা পাস করেছে। একই আইন, একই আইন। এখানে ঘোড়ে দালালদের লাইসেন্স অনেক আগে, 6 বছর আগে দিয়ে দিয়েছে তৃণমূল, যে তোমরা ইচ্ছে মতো মজুত করতে পারবে আর কৃষি বাজারে তোমরা ভাটকা কারবার চালাতে পারবে। এই লাইসেন্স দেয়নি, অস্বীকার করতে পারবেন মুখ্যমন্ত্রী, অস্বীকার করতে পারবে তৃণমূলের সরকার। তার ফল এখানেও আমরা দেখছি, চাষির কাছ থেকে 4 টাকা 4.5 টাকা দিয়ে আলু কিনছে ভোরে দালাল, যাদেরকে লাইসেন্স দিয়েছে তৃণমূলের সরকার, তারা গিয়ে হিম ঘরে ঢুকিয়ে দিচ্ছে, বাজারে আলু আকাল দেখা দিচ্ছে। তখন এসে বাজারে 35 টাকা 40 টাকা করে আলু দিচ্ছে, আপনি সেই দাম কিনতে বাধ্য। যে অপরাধ ওখানে ওরা করেছে, একই অপরাধ এখানে করেছে, কিন্তু এতে লাভ কার হচ্ছে, লাভটা কার হচ্ছে সেইটা তো বলতে হবে। যিনি বিজেপির পতাকা টানাচ্ছে, পেঁয়াজের দাম যখন 80 টাকা হয়, আপনি যদি দোকানদারের কাছে গিয়ে বলেন জয় শ্রীরাম, আপনার জন্য কি পেঁয়াজের দাম 18 টাকা হয়? যিনি তৃণমূলের হয়ে পাড়ায় প্রচার করছে, আলুর দাম যখন 40 টাকা হয়, তিনি গিয়ে যদি মামাটির জয় বলেন, তাহলে পরে তার জন্য কি আলুর দাম 8 টাকা হয়, 10 টাকা হয়? হয় না। তাহলে ক্ষতি কার হচ্ছে? মানুষের ক্ষতি হচ্ছে। তাহলে কার জন্য এই নীতি দেওয়া হচ্ছে? তাদের জন্য এই নীতি নিয়ে সরকার চলছে। এর প্রতিবাদ হবে না, লড়াই হবে না।
দেশটা কয়লা খনি, রেল, বিমা, ব্যাংক যা পাচ্ছে সব বেঁচে দিচ্ছে, আর মানুষ চুপ করে বসে থাকবে? এটা কখনো হয়? এই যে সময় পাস করলো, কি ভয়ঙ্কর হয়! দেশের ৭৪% শ্রমিক এখন আর ট্রেড ইউনিয়ন করতে পারবে না, কোথাও না। ৭৪% শ্রমিক, দেশের ৭০% কলকারখানা, এখন সেখানে আর ট্রেড ইউনিয়ন বলে কিছু থাকবে না। মালিক ছাঁটাই করলে প্রতিবাদ করতে পারবেন না, বিএসআই এর টাকা মেরে দিলে আপনি প্রতিবাদ করতে পারবেন না, ন্যূনতম মজুরি না মানলে আপনি প্রতিবাদ করতে পারবেন না, আপনার ন্যায্য প্রাপ্য ছুটি না দিলে আপনি কিছু বলতে পারবেন না। এই আইনের কারণে আপনার যদি বিএসআই এর টাকা মালিক জমা না দেয়, আপনি যদি গিয়ে বলেন জয় শ্রীরাম, তাহলে কি আপনার বিএসআই এর টাকা জমা দেবে? তাহলে কার উপরে যুদ্ধ ঘোষণা করেছে মোদী সরকার? আমি সবাইকে ভেবে দেখতে বলি। আর যে হিসাবে বিরোধিতা করবে তার বিরুদ্ধে হামলা করবে আর মামলা করবে। দিল্লিতে একটা সরকার আছে যারা বলছে সব বেঁচে দাও, আর বাংলায় একটা সরকার আছে যারা বলছে সব মুছে দাও। দেখলেন আপনারা আমাদের জেলায়, দক্ষিণ ২৪ পরগনা জেলায় এবং কলকাতা শহরে ওদের উপরে বিস্ফোরণ, যখন মানুষের রোজগার নেই, মজুরি নেই, খেতে পাচ্ছে না, তখন আমাদের এখানে আফগান ঝড় আসলো। দক্ষিণ ২৪ পরগনা জেলার বিস্তীর্ণ অঞ্চল, মানুষের মাথার উপরে বাড়ির চালটা পর্যন্ত উঠে চলে গেল, খাওয়ার জন্য বাড়িতে কিছু নেই, মানুষ অসহায়। সরকারি প্ল্যান যাচ্ছে, তৃণমূল লুটে নিচ্ছে, যা পাচ্ছে লুটে নিচ্ছে, ত্রিপল লুটে নিচ্ছে, চাল লুটে নিচ্ছে, ডাল লুটে নিচ্ছে, বাড়িওয়ালার ঘরের টাকা লুটে নিচ্ছে। একটা সরকার সব বেঁচে দিচ্ছে, আর একটা সরকার সব লুটে দিচ্ছে। বড় কথা এদের মধ্যে কিছু কিছু মানুষ অনেকে ভাবছে এই যে তৃণমূলের জঙ্গলের শাসন, এই জঙ্গলের শাসন বোধহয় শেষ করতে পারবে বিজেপি। আচ্ছা ভাবুন তো, যারা তৃণমূল আর তারা বিজেপি, যারা সারদা নারদার টাকা তৃণমূলের হয়ে লুটপাট করলো, তারা তো এখন বিজেপি নেতা। ওই যে ওদের ১৮ জন এমপি আছে, ওর ৭০% তো আগে তৃণমূলের নেতা ছিল, হয় এমএলএ ছিল, নয় এমপি ছিল, নয় কিছু একটা ছিল। এখন তৃণমূল কোম্পানির শেয়ার বাজারের দাম কমছে, তাই বিজেপি কোম্পানির শেয়ার কিনে ওখানে চলে আসে। আগে তৃণমূলের হয়ে লুট করতো, এখন বিজেপি হয়ে লুট করবে। আগে তৃণমূলের হয়ে আপনাকে ভোট দিতে দিত না, এখন বিজেপির হয়ে আপনাকে ভোট দিতে দেবে না। লাভটা কি হবে? আরে ভুল পাইতে কোনো লাভ নেই, মুখগুলো সব একই মুখ, কেবলমাত্র ফুল দুটো আলাদা। ওই জন্যই তো আমরা বলি এই কোম্পানির গুদাম একটা, শোরুম দুটো কিনতে খুলে রেখেছে, আবার সেই শোরুমের মধ্যে কর্মীদের ট্রান্সফার হয়। কেউ কখনো সকালবেলায় শোরুমে বসে, কেউ বিকেল বেলায় ওই শোরুমে বসে। এই তো হচ্ছে চেয়ার, এই চলতে থাকবে। আর আলোচনা হবে না গোটা দেশের ২৩ কোটি মানুষের কাজ নেই, আলোচনা হবে না এদেশের ১৫-১৮ কোটি পরিবারের কোনো রোজগার নেই, আলোচনায় আসবে না। আমরা বারে বারে যে প্রস্তাব দিয়েছিলাম যে অর্থনীতি যদি আপনাকে শক্তিশালী করতে হয় এবং ধরে রাখতে হয়, তাহলে অন্তত বছরে ১০০ দিনের কাজটাকে ২০০ দিন করুন। আর ওই ২৯৩ টাকা মজুরি দিয়ে হবে না, ৬০০ টাকা অন্তত আপনি মজুরি করুন। তাহলে মানুষের হাতে পয়সা যাবে, কেনা বেচা হবে, কেনা বেচা হলে দোকানপাট চলবে, কেনা বেচা হলে কলকারখানা খুলবে, আরো নতুন কলকারখানা হবে, সেখানে আবার যারা কাজ পাবেন তারাও কেনা বেচার সঙ্গে যুক্ত হবেন। অর্থনীতিটা অন্তত স্তব্ধ হবে না, অর্থনীতিটা সচল থাকবে। একটু অন্যায় কথা বলছি, হতে পারে আপনি বিজেপি কি তৃণমূল কি সিপিএম কি কংগ্রেস অথবা রাজনীতি একেবারে পছন্দ করেন না। আমরা কি অন্যায় কথা বলছি? আমাদের এই দাবিটা কি কোনো অবাস্তব দাবি? এই জন্য আমরা বাধ্য হয়েছি বন্ধ রাখতে, ধর্মঘটটা। বারে বারে সরকারকে বললেও সরকার কোনো কান দিচ্ছে না, গোটা দেশ বেঁচে দিচ্ছে, লুটে দিচ্ছে, বাধ্য হলাম আমরা। অনেকে আবার বলছে এই দেখবেন এখন এইসব ২৩ কোটি মানুষ কাজ চলে গেছে, কিংবা আমার দেশের ১৫-১৭ কোটি পরিবারে ৭৭-৮০ কোটি মানুষ, তারা তাদের কোনো রোজগার নেই। এসব গিয়ে টিভিতে ঘন্টা খানিক শুনবেন না, ২৪ ঘন্টাও শুনবেন না, কোনো খবরের কাগজে কিছু দু একটা ছাড়া লেখা আপনি পাবেন না। কিন্তু ধর্মঘটের আগের দিন বলবেন এই দিন মজুর যারা তারা কি খাবে, ৩৬৪ দিন ওরা কি খেয়েছে খোঁজ রেখেছে? কোনোদিন তা নিয়ে টিভিতে আলোচনা করেছে? কোনোদিন তা নিয়ে সম্পাদকীয় লেখেন? তা নিয়ে খবর করেন? ওই যে পরিযায়ী শ্রমিক বা বিহার স্টেশনে
ক্ষীরের যন্ত্রণায় নীল হয়ে গিয়ে স্টেশনের মধ্যে মৃত্যুবরণ করলো, আর তার বুকের সঙ্গে লেপতে থাকা 3 মাসের শিশুটা মৃত মায়ের স্তনের মধ্যে সে তার দুধ খুঁজছে। এই চিত্র তা নিয়ে আলোচনা হচ্ছে কি তা নিয়ে আলোচনা? কি রাস্তা আছে আমাদের সামনে? অনেকে বলেন এই ধর্মঘট থাকলে কি সব দাবি মিটে যাবে? কখনো মিটবে না, আমরাও জানি। আরে ক্ষুদিরাম বোস যেদিনকে ফাঁসির মঞ্চে জীবনের জয়গান গেয়েছিলেন, পরের দিন কি দেশ স্বাধীন হয়েছিল না? পরের সপ্তাহে কি দেশ স্বাধীন হয়েছিল না? সেই বছরই কি দেশ স্বাধীন হয়েছিল না? বিনয় বাদল দীনেশ যখন লড়াই করতেন, পরের সপ্তাহে ওদের এই লড়াইয়ের ফলে দেশ স্বাধীন হয়ে যাবে এই বোঝাপড়ার থেকে ওরা লড়তে গেছিলেন না। আশফাকুল্লাহ খান কিংবা ভগৎ সিংরা যখন লড়েছে, কি কাকাবাবু কিংবা ইউএনএস নামবুদ্দি পাত্রা যখন লড়াই করেছে স্বাধীনতা, এই জন্য কি লড়াই করেছিলেন? সুভাষ বোস যখন লড়ছেন, তিনি কি জানতেন যে পরের মাসে স্বাধীনতা আসবে? আরে লড়াই লড়তে লড়তেই শাসকের হৃদকম্পন বাড়িয়ে দেওয়া যায়। আর এই লড়াই লড়তে লড়তেই লড়াইয়ের চারিপাশে মানুষের মতামত এবং মানুষকে জড়ো করা যায়, যা চূড়ান্ত যে আমাদের আঘাত, সেই আঘাত আনতে আমাদের সুবিধা করে দেয়। 26 তারিখের ধর্মঘট, এই ধর্মঘটের মধ্য দিয়ে আমরা বুঝিয়ে দিতে চাই সরকারকে যে তোমার এই আদানি আম্বানি পোষণের নীতি এই দেশের শ্রমিক, কৃষক, নিম্নবিত্ত, মধ্যবিত্ত, ছাত্র, যুব, মহিলা কেউ মানছে না। তারা এর বিরুদ্ধে প্রতিবাদ করে রাস্তায় নামছে। এর বিরুদ্ধে প্রতিবাদ আছে, গোটা পৃথিবীকেও জানানো দরকার। সংবাদ মাধ্যম না দেখাবে, গোটা পৃথিবী অন্তত এই ধর্মঘটের মধ্য দিয়ে জানবে যে দেশটা কেবল আদানি আম্বানির না, এই দেশটা এই দেশের মানুষের। ব্রিটিশকে আমরা তাড়ালাম কিসের জন্য? ওদের চামড়ার রং সাদা, আমাদের চামড়ার রং কালো, সেই জন্য নাকি আমাদের সম্পদ সব লুটে নিয়ে চলে যাচ্ছে? তো সেই অবস্থায় তো হচ্ছে না, হয় আদানি আম্বানি সম্পদ লুটবে, আর তার হইলে বিদেশি কোম্পানি সব সম্পদের মালিক হবে। শ্রমিক কি পাবে? কৃষক কি পাবে? কর্মচারী কি পাবে? খেটে খাওয়া মানুষ কি পাবে? মধ্যবিত্ত কি পাবে? ছোট ব্যবসায়ী কি পাবে? এই আলোচনা হবে না, ওরাই লুট করবে, আর কোন প্রতিবাদ হবে না। তা কখনো হতে পারে না। এই জন্য এই প্রতিবাদকে জানানোর জন্য আমরা 26 তারিখে ধর্মঘট ডেকেছি। আপনারা নিশ্চিত ভাববেন এই কথাগুলো, এটা কেবলমাত্র লাল ঝান্ডার লোকের বিপদ না। পেঁয়াজ 80 টাকা হলে বেছে বেছে শুধু লাল ঝান্ডার লোকের জন্যই দাম পারে না। আলুর দাম 40 টাকা হলে বেছে বেছে শুধু লাল ঝান্ডার লোক, তাদের কাছ থেকে আলু বর্ধিত দাম নেওয়া হয় না। কারখানা থেকে নতুন সময় নিয়ে শ্রমিক ছাঁটাই হবে, শুধু লাল ঝান্ডার লোক ছাঁটাই হবে না। সব মানুষের উপরে এই আক্রমণ আসবে। তেলের ভাড়া যখন 10 গুণ বাড়বে, শুধু লাল ঝান্ডার লোকের থেকে নেবে না, আপনি বিজেপি হলেও নেবে, তৃণমূল হলেও নেবে, কংগ্রেস হলেও নেবে, অথবা আপনি রাজনীতিকে একদম পছন্দ না করলেও আপনার কাছ থেকেও নেবে। এই লড়াইটা সব মানুষ মিলে আমাদের লড়তে হবে, কারণ যুদ্ধটা সব মানুষের বিরুদ্ধে এটা ঘোষণা করেছে। তাই জন্য আমাদের এই লড়াইতে আপনাদের সবাইকে সমর্থন করবার আহ্বান জানানোর জন্যই আমরা এই সভা করছি। এই সভায় এরপর সকল বলবে, ও খুব ভালো বলে, ওর কথা আপনারা শুনবেন। ধন্যবাদ, নমস্কার।